এক গ্রামে মোহন নামে এক ব্যক্তি ছিল। তার শিকার করা খুব পছন্দের ছিল। প্রায় বনে জঙ্গলে ঘুরে ঘুরে সে শিকার করত, আর অন্য সময়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। একবার সে শিকার করতে করতে একটি বনের গভীরে চলে যায়। কি গো, মনে হয় আশেপাশে কোথাও নেকড়ে আছে। তাড়াতাড়ি এখান থেকে চলো, নয়তো আমাদেরকে খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, জলদি চলো। তারা বনের একদিকে সরে পড়তে থাকে। অমনি তাদের চোখ একটি বড় গর্তের দিকে যায়। সেখানে তারা একটি নেকড়েকে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিতে দেখে, কিন্তু নেকড়েটি তাদের কোনো আক্রমণ করছিল না, শুধু দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ভয় দেখাচ্ছিল। এতে মোহনের মনে ভয় হয় এবং সে তার মাথায় তীর নিক্ষেপ করে। তীরের আঘাতে নেকড়েটি মাটিতে পড়ে যায়। মোহন নেকড়ের কাছে যায় এবং দেখতে পায় সেটি মারা গেছে। তাহলে বিপদ কেটে গেল, এবার চলো যাওয়া যাক। দাঁড়াও, আমি কোনো কিছুর কান্নার শব্দ পাচ্ছি, ওই দিকটা একটু দেখে আসি। বউ সেখানে গিয়ে দেখতে পায় গর্তের মধ্যে একটি নেকড়ে ছানা পড়ে আছে, আর নেকড়ে ছানাটি ক্ষুধায় অনেক কান্না করছে। মোহন, তুমি এটা কি করলে? নেকড়েটা তো আমাদের আক্রমণ করতে আসেনি, আমরা চলে গেলেই পারতাম। এখন তার এই ছোট বাচ্চাটির কি হবে? থাকুক এটা এখানে, অন্যদিকে যাই চলো। না, আমি এই বাচ্চাটিকে ঠান্ডার মধ্যে একা এখানে ফেলে যেতে পারি না। এভাবে থাকলে মারা যাবে। তার মাকে মেরে ফেলেছো, এখন একেও মৃত্যুর দিকে ফেলতে চাও? আচ্ছা, তাহলে বাচ্চাটাকে নিয়ে নাও, বড় হলে আমরা তাকে কোনো জঙ্গলে ছেড়ে দেব। এরপর তারা নেকড়ের ছানাটিকে প্রতিপালন করতে থাকে। আজ থেকে এই বাচ্চাটিকে আমরা টম নামে রাখবো। দেখতে দেখতে টম অনেক বড় হয়ে যায়। টম যেখানেই থাকুক, যখন মালিক তাকে টম বলে ডাকে, তখনই সে ছুটে আসে। টম তাদের সঙ্গী হয়ে যায়। তারা তিনজনে একসাথে বসে খাবার খায় এবং পাশের খাটে টম ঘুমায় এবং আরেক খাটে মোহন ও তার স্ত্রী। মোহনের কোনো সন্তান ছিল না, তাই নিজ সন্তানের মতো টমকে সে ভালোবাসে। টম তাদের কাছে খুবই বিশ্বস্ত হয়ে যায়। তারা যেখানেই যাক না কেন, টম পুরো বাড়িটাকে একাই পাহারা দিয়ে রাখে। একবার গ্রামে খুব বন্যা হয় এবং মোহনের সব ফসল তলিয়ে যায়। বেশ কিছুদিন পানি থাকে, যে কারণে মোহনের ঘরে খাবারের অভাব দেখা দেয়। তারা 3 বেলা ঠিকমতো খাবার খেতে পারে না, প্রায়ই তাদের উপোস করে কাটাতে হয়। টম তাদের অবস্থা বুঝতে পারে এবং পরদিন সে জঙ্গল থেকে একটি হাতির বাচ্চা মেরে আনে। আরে দেখো, টম আমাদের জন্য কি এনেছে। বেচারা তো জানে না যে মানুষ হাতির বাচ্চা খায় না। পরদিন টম আবার বেরিয়ে পড়ে এবং বন থেকে একটা মহিষ শাবককে ধরে নিয়ে আসে। মোহন ও তার বউ এ দেখে খুবই খুশি হয়। তাদের অনেক দিনের খাবারের ব্যবস্থা হয়ে যায়। এভাবেই তাদের সময় বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে টমকে আর দেখা যাচ্ছিল না। আরে এটা কি হলো? টমের কোনো বিপদ হয়নি তো আবার? কোথায় গেল সে? এখনো তো আসছে না। তুমি একটু খুঁজে দেখো না, কোথায় গেল সে? মোহন টমের খোঁজে বের হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। তার কোনো খোঁজ পেলে? না, কোথাও তো তাকে পেলাম না। হে উপরওয়ালা, ওকে ফিরিয়ে দাও। রাতের বেলা দুজনেই চিন্তিত অবস্থায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে টম ফিরে আসে। ওগো দেখো, আমাদের টম ফিরে এসেছে। আরে তাই তো, কিন্তু ওর গায়ে এত কাদামাটি কেন? মোহন পানি ঢেলে তার গা ধুয়ে দেয়। কিছুক্ষণ পরে টম মোহনের গায়ের কাপড় টানতে লাগলো। আরে আরে, এ কি করছিস টম? পাগল হয়ে গেলি নাকি? কাপড় ছিঁড়ে ফেলবি তো। মনে হচ্ছে সে তোমাকে কোথাও কিছু দেখাতে যাচ্ছে, গিয়ে দেখো। মোহন টমের পিছু পিছু যায়। টম তাকে একটি পাহাড়ের গুহায় নিয়ে যায়। গুহাটি বেশ অন্ধকার, তাই মোহন একটি মশাল জ্বালিয়ে নিল এবং টমের পেছনে পেছনে চলতে লাগলো। কিসের আলো ওটা?
কে থাকে ওখানে? মোহন সতর্ক হয়ে আস্তে আস্তে সেখানে যেতে লাগলো এবং আলোর স্থানে এসে তার চোখ বড় বড় হয়ে গেল। আরে, এ তো হীরের খনি। আর এখানে এত এত হীরে! এগুলো পেলে তো আমি অনেক বড় ধনী হয়ে যাব। মোহন সেখান থেকে অনেকগুলো হীরের টুকরা তুলে নেয় এবং তা থেকে কয়েকটি বিক্রি করে অনেকগুলো টাকা পায়। এরপর সে সুন্দর একটি বাড়ি বানায়। মোহন হঠাৎ বড়লোক হয়ে যাওয়া আর অনেকগুলো হীরে পাওয়ায় সংবাদ এক এক করে রাজার দরবারে গিয়ে পৌঁছলো। সে দেশের রাজা ছিল অনেক অহংকারী এবং অত্যাচারী। সে মোহনকে রাজ দরবারে ডেকে নেয় এবং তার নেকড়েকে দিয়ে দিতে বলে। মহারাজ, আমার কোনো সন্তান নেই। আমি এই নেকড়েটিকে সন্তানের মতো বড় করেছি। আমি এটাকে দিতে পারবো না। তুমি এটাকে দিয়ে দিবে, নইলে তোমার গর্দান নিয়ে নেব। মোহন বাড়িতে এসে তার বউকে সবকিছু খুলে বলে। এতে তার বউয়ের মনে অনেক কষ্ট হয়। তুই আমার সন্তান, কিন্তু রাজা তোকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এটা বলে মোহন কেঁদে দিল। নেকড়ে মোহনের মনের কথা বুঝতে পারলো এবং তার চোখ দিয়েও পানি পড়লো। যথাসময়ে টমকে রাজার কাছে পৌঁছে দিল। এবার রাজা সেনাপতিকে বললেন, সেনাপতি, নেকড়েকে নিয়ে সারা রাজ্য চষে বেড়াও, আর আমিও তোমাদের সাথে আসছি। সেনাপতি পাহাড় জঙ্গল ইত্যাদি নেকড়েকে নিয়ে ঘুরতে থাকে আর রাজা তাকে বলতে থাকে, আর কোথায় কোথায় হিরেমণি স্বর্ণমুদ্রা আছে আমাকে দেখিয়ে দে। আমার সম্পদ হতে হবে সবার থেকে বেশি, সব রাজার চেয়ে বেশি। হঠাৎ টম রাজাকে আক্রমণ করে বসলো। নেকড়ের ভয়ে সবাই পেছনে সরে গেল। এই সুযোগে নেকড়েটি সেখান থেকে পালিয়ে গেল। আমাকে কামড়ে মেরে ফেলতে চেয়েছিস তুই? তোকে আমি ছাড়বো না। তোমরা যাও, একে যেখানে পাবে সেখান থেকে একে ধরে নিয়ে আসবে। সবাই নেকড়ের পেছনে ছুটতে থাকে। এদিকে নেকড়ে মোহনের ঘরে এসে পড়ে। আমার টম এসে গেছে। আরে টম, তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল। তুই ভালো আছিস তো? এমন সময় রাজার সৈন্যরা এসে পড়ে এবং টমকে ধরে বেঁধে পেটাতে থাকে। পেটাতে পেটাতে তারা নেকড়েকে আধমরা করে বেঁধে রাজার কাছে নিয়ে যায়। বেঈমান, আমাকে হত্যা করতে চেয়েছিলি তুই। এই বলে রাজা নেকড়েকে তীর মেরে হত্যা করে ফেলে। এরপর নেকড়ের লাশটি মোহনের বাড়িতে পাঠিয়ে দেয়। মোহন ও তার বউ অনেক কাঁদে। অবশেষে তারা টমকে ঘরের পাশে কবর দিয়ে দেয়। কিছুদিন পর তারা দেখতে পেল টমের কবরের উপরে একটি গাছ উঠেছে এবং গাছটি একদমই অদ্ভুত। তাতে কোনো পাতা নেই, কেবল ডালপালা। গাছটি যখন বড় হলো তখন তাতে সোনার আপেল ধরতে শুরু করলো। আরে আশ্চর্য, গাছে সোনার আপেল! এবার মোহন বেশ চড়া দামে সোনার আপেল বিক্রি করতে লাগলো। এভাবে সে আরো ধনী হয়ে গেল। রাজার কাছে যখন এ সংবাদ পৌঁছলো তখন সে মোহনের কাছ থেকে গাছটি নিজের অধিকারে নিয়ে নিল। গাছটি যখন রাজার অধিকারে যায় তখন গাছটিতে সোনার আপেলের পরিবর্তে মাটির আপেল ধরা শুরু করলো এবং তাতে বেশ দুর্গন্ধ হতে লাগলো, যার কারণে কেউই গাছটার কাছে আসতে পারে না। রাজা রাগ হয়ে গাছটিকে কেটে ফেলে। মোহন গাছের টুকরোগুলো দিয়ে একটি খাট বানায় এবং তাতে ঘুমোতে থাকে। এরপর সে দেখতে পেল খাটের উপরে ঘুমানোর কারণে তার সমস্ত রোগ ভালো হয়ে গেছে। আরে বউ, দেখেছো আমার সব রোগ ভালো হয়ে গেল যে। হ্যাঁ, তাই তো, আমি তো খেয়ালই করিনি। আমার কোমর ব্যথা ছিল, পেটের অসুখ ছিল, আজ সকাল থেকে আমার ওসব কিছুই নেই। মোহনের এ সংবাদ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ল এবং দূর দূরান্ত থেকে রোগীরা তার কাছে আসতে লাগলো। যখন এ সংবাদ রাজার কানে গেল তখন রাজা লোক পাঠিয়ে মোহনের কাছ থেকে খাটটি ছিনিয়ে নিল এবং রাজা সেটিকে নিজের কামরায় রাখলো। পরের দিন রাতে রাজা সেই খাটে ঘুমোতে যায়। আজ থেকে আমার সব রোগ শেষ হয়ে যাবে, আমি যে অমর হয়ে যাব।
রাজা খাটে শুয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালে রাজা ঘুম থেকে উঠে বুঝতে পারে তার সারা শরীর অবশ হয়ে গেছে এবং সে নড়াচড়া করতে পারছিল না। আস্তে আস্তে রাজার অসুখ তীব্রতর হয়ে ওঠে আর সে এভাবেই আস্তে আস্তে মারা যায়। আর সহ্য করতে পারছি না রে। উফ বাবা, তোর মতো একটা পেটুককে সাথে নে। আমি যে কি ভুল করেছি না, তা যে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটু পরপর নাকি তোর ক্ষুধা পায়। বলছি, ঘুরতে এসে তুই যদি এমন ক্ষুধা ক্ষুধা করিস, তবে আমরা ঘুরবো কি করে? তুই যে কি বলিস না বেনু, পেট খালি রেখে কি আর ঘোরা যায় বলতো? তুই কি এবার খাবারের কোনো ব্যবস্থা করবি, নাকি আমি বাড়িতে চলে যাব বলতো? আহা রিমা, তোকে নিয়ে আর আমি পারছি না। বলছি, সাথে তো আমাদের কোনো খাবার নেই। তার উপর আমরা আবার জঙ্গলে চলে এসেছি। আশেপাশে তো কোনো ফলের গাছও দেখতে পাচ্ছি না। চল না আর একটু সামনে গিয়ে দেখি, যদি আবার আমরা কোনো ফলের গাছ পাই তবে আমি তোকে ফল পেড়ে খাওয়াবো, কেমন? এখন তুই তাড়াতাড়ি করে চল তো। দেখ দেখ, গাছটাতে কতগুলো ডালিম ধরে আছে, কিন্তু এই ডালিমগুলো সোনালি রঙের কেন? ওগুলো কি সোনার ডালিম নাকি রে বিনু? আমারও তো তাই মনে হচ্ছে রে, এগুলো তো সোনালি, তার মানে এগুলো সোনার ডালিম। তবে আর দেরি করে লাভ নেই, চল তো চল, ওই গাছ থেকে ডালিম পেড়ে দেখি, তবেই তো বোঝা যাবে আসল ঘটনাটা কি। রিমা, সত্যি সত্যি তো এগুলো সোনার ডালিম রে, কিন্তু এই সোনার ডালিমগুলো কি আর খাওয়া যাবে নাকি? আমি তো এইসবের কিছুই বুঝতে পারছি না রে। তোকে এত কিছু বুঝতে হবে না রে, তুই এবার খেয়ে নে তো, খেয়ে নে, দেখ কত মজা। সত্যি রে রিমা, এই ডালিমগুলো খেতে অনেক সুস্বাদু। সোনার ডালিমের খোসার ভিতরে এত সুন্দর সুস্বাদু ডালিম থাকবে তা তো আমি ভাবতেই পারিনি রে। এই ডালিম খেয়ে তো প্রাণটা একদম জুড়িয়ে গেল। আমারও তো ভীষণ ভালো লেগেছে ডালিমগুলো খেয়ে, তাই তো আমি দুটো ডালিম সাথে করে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। সে তো বুঝলাম, কিন্তু তুই কি এক্ষুনি বাড়িতে যাবি নাকি রে? এই তো খাওয়া হলো, আর অমনি কি না তোর বাড়িতে যাওয়া? তা নয় তো কি, আমি আর কোথাও ঘুরতে পারবো না রে বিনু, আমি এক্ষুনি বাড়িতে যাব। তাছাড়া সন্ধ্যে যে হয়ে এলো বলে, চল বিনু চল, দেরি করা ঠিক হবে না, বাড়িতে ফিরে চল। কি ব্যাপার রে রিমা, তুই কোথায় গিয়েছিলি বলতো? সারাটা দিন বাইরে বাইরে ঘুরিস, বলি বাড়িতে কি তোর মন টিকে না? হ্যাঁ, এ কি রে, তোর হাতে আবার এই দুটো কি? হ্যাঁ, বাড়িতে এলে তুমি সবসময় এমন চিৎকার চেঁচামেচি কেন করো মা বলো তো? তাছাড়া আমার হাতে এগুলো কি তুমি দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে ডালিম, সোনার খোসায় মোড়ানো সুস্বাদু ডালিম, বুঝেছো? কি সত্যি বলছিস তুই? এগুলো সোনার ডালিম? এই ডালিম তুই কোথায় পেলি রে মা, বলতো আমাকে তাড়াতাড়ি। তুমি এত অস্থির কেন হচ্ছ মা? দাঁড়াও দাঁড়াও, তোমাকে বলছি। আমি এই ডালিম পুবের জঙ্গলে পেয়েছি। ওই বিনু আমাকে পুবের জঙ্গলে না ঘুরতে নিয়ে গিয়েছিল, আর ওই জঙ্গলের ভিতরে এই সোনার ডালিম দুটো খুঁজে পেয়েছি। সেই জঙ্গলের ভিতরে সোনার ডালিম গাছ খুঁজে পেয়েছি, বুঝেছো? যাকে বাবা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি বরং এই ডালিম দুটোই খাই। হায় হায়, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি সেই কবে থেকে ভাবছি আমি ধনী হব, পায়ের উপর পা তুলে আমি রানীর হালে দিন কাটাবো। এবার বুঝি আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এই সোনা ডালিম যে আমার সৌভাগ্যের দুয়ার খুলে দেবে। এসব ভেবে রমেলা ডালিম চুরি করার পরিকল্পনা করতে থাকে। আর পরের দিন সকাল হতে রমেলা সেই সোনার ডালিম আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর জঙ্গলের পথে হাঁটতে থাকে। উফ বাবা, আজ যে আমার কি খুশি লাগছে, আমার যে অনেক দিনের সাধনা পূরণ হতে যাচ্ছে। একবার একবার শুধু আমি ধনী হয়ে নেই, তারপর আমার দাপটে সবাই একদম ভয় পেয়ে যাবে। আচ্ছা, আমি তো জঙ্গলের ভেতরে চলে এলাম, কিন্তু কোথায় কোথায় সেই ডালিম গাছ? আমি তো এখনো সেই সোনার ডালিম গাছটাকে দেখতেই পেলাম না। যাই বাবা যাই, আমি বরং আর একটু খুঁজে দেখি। ও মা, সত্যি তো সত্যি তো, এটা যে সোনার ডালিমের গাছ। আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি গাছ থেকে সোনার ডালিমগুলো পেরে নেই। কতগুলো সোনার ডালিম, আমার হাতে কতগুলো টাকার সম্পদ। এই ডালিমগুলো বিক্রি করলে আমি যে অনেক টাকার মালিক হয়ে যাব। কালই আমি এই ডালিমগুলো নিয়ে বাজারে চলে যাব। হ্যাঁ, একই কাণ্ড একই কাণ্ড, আমি তো কালকে এখানে সোনার ডালিম রাখলাম, আজ আবার এই ডালিমগুলো সাধারণ ডালিম কেন হয়ে গেল? আচ্ছা, কেউ আবার আমার ডালিম চুরি করেনি তো?
না না, সেটা আবার কি করে সম্ভব? কেউ তো আমার ডালিমানা দেখেইনি। না, আর সময় নষ্ট করা যাবে না। আমি এক্ষুনি যাব ওই জঙ্গলে, আর আবারও আমি সোনার ডালিম নিয়ে আসবো। সে কি কাণ্ড! কাল তো গাছের গোড়ায় কোনো সাপ ছিল না, তবে আজ আবার গাছের গোড়ায় এই সাপটা কোথা থেকে এলো? এই সাপ থাকলে তো আমি ডালিমগুলো পারতে পারবো না, তাই আগে এই সাপটাকে মারতে হবে। শয়তান পাজি মহিলা কোথাকার, তুই কি না আমাদের দুই পরীর ডালিম গাছের ডালিম চুরি করতে এসেছিস? আবার আমাদের পাহারাদার সাপকে মারার পরিকল্পনা করছিস? হ্যাঁ, কি 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 কি- কি বলছো তোমরা এসব? হ্যাঁ, দুই পরীর ডালিম গাছ? তবে তবে আর কোনো কিন্তু নেই, বুঝেছিস তো? তুই যা শুনেছিস সবই সত্যি। তোর চুরি করা সেই সোনার ডালিমগুলো আমাদের ইশারাতে স্বাভাবিক হয়ে গিয়েছিল, বুঝেছিস? আর তাছাড়া তুই এভাবে ডালিম চুরি করেছিস বলেই তো আমরা এই সাপটাকে পাহারা রেখেছিলাম, বুঝেছিস? আর তুই কি না আমাদের সেই সাপটাকে মারতে যাচ্ছিলি? হ্যাঁ, ছি, তুই এত লোভী! আমরা এই সোনার ডালিম গাছ এখানে লাগিয়েছিলাম অসহায় মানুষদের সাহায্য করার জন্য, আর তুই কি না সেই সোনার ডালিমের দিকে নজর দিয়েছিস? আজ তো আমরা তোর চোখ তুলে নিয়ে তোকে উচিত শিক্ষা দেব। কত বড় সাহস তোর! না না দুই পরি, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন লোভ করব না। তবুও তোমরা আমার চোখ তুলে নিও না। অন্ধ হয়ে যে আমি কিছুতেই দিন কাটাতে পারবো না। তাছাড়া আমি অন্ধ হলে সংসারের হাল কে ধরবে বলো তো? আমার ঘরে যে ছোট্ট একটা মেয়ে আছে, আমি অন্ধ হলে যে আমরা দুই মা মেয়ে অকালে মরে যাব। আমি তোমাদের কাছে হাত জোড় করছি দুই পরি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি, তুই সত্যি বলছিস তো? সত্যি সত্যি তুই আর লোভ করবি না? ঠিক আছে, তবে তুই আমাদের কথা দে। এই যে আমি তোমাদের কথা দিচ্ছি পরি, আমি আর কখনোই এমন লোভ করব না। ধনী হওয়ার স্বপ্নেও আমি আর দেখব না। আমি যে অবস্থানে বর্তমানে আছি আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো পরি। এবার অন্তত তোমরা আমাকে যেতে দাও, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এরপর দুই পরি অদৃশ্য হয়ে যায়, আর রমেলাও সবকিছু ভুলে বাড়ির পথে যেতে থাকে।